সিনেমার মতো। লাকিকে প্রথমবার গুলি করার সময়ই দিগম্বর ভাবলেন তার কাজ হয়ে গেছে। কিন্তু এই যে লাকি গত কয়েক দিনে বুকে যে কষ্ট নিয়ে সে বেঁচেছিল তাকে বোধহয় না মরেও বেঁচে থাকা বলা হয়। আবার খুশি ফিরলেও তা যেন ক্ষণিকের জন্য স্থায়ী হলো। এত খুঁজে লাকি রাধিকাকে খুঁজে পেল, তার সাথে খুশিতে আর বাকি দিনগুলো কাটানোর সিদ্ধান্ত নিল, কিন্তু সে সুখ আর সইল কই। কিন্তু প্রথমবার গুলি খাওয়ার পরেও লাকি দিব্যি হাঁটতে শুরু করে। মামাকে অগ্রাহ্য করেই তার ভাগ্নি জ্যোতিকে মারতে এগিয়ে যায় লাকি। দিগম্বর যখন দ্বিতীয়বার গুলি চালালেন তখনও ভাবলেন এর আর ওঠার ক্ষমতা নেই। লাকির সঙ্গে যুদ্ধে তিনি জয়ী হয়েছেন। নিশ্চিন্ত হয়ে যায় তার ভাগ্নি জ্যোতিও। দুজনেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। লাকি তখন মাটিতে পড়ে কাতরাচ্ছে, ছটফট করছে সে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে তার। সবুজ ঘাস তখন রক্তে রাঙা হয়ে গেছে। দিগম্বর চিৎকার করে লাকিকে বলেন, আমার কথা না শুনলে আমার হয়ে বুলেট কথা বলে, এত বড় সাহস! মুখে এখনো দাড়ির রেখা বেরোয়নি, দিগম্বর সেনের সঙ্গে লড়াই করতে এসেছে, তোর খেলা শেষ। কিন্তু দিগম্বরের এই হাসি ফিকে হতেও বেশি সময় লাগেনি। তিনি যখন দেখলেন লাকি উঠতে পারছে না, তখন তিনি নিজেই লাকির কাছে গেলেন, দেখতে গেলেন লাকি বেঁচে আছে কিনা। কিন্তু সেখানে গিয়ে না জানি কেন তার শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি দেখতে পেলেন লাকিও তার দিকে হামাগুড়ি দিতে দিতে এগিয়ে আসছে। ছেঁচড়াতে ছেঁচড়াতেই লাকি তার দিকে ধেয়ে আসছে। পাশে দাঁড়িয়ে থাকা লোকজন যেন এই দৃশ্য দেখে বিশ্বাস করতে পারল না। তারা অবাক হয়ে গেল, ছেলেটা দুটো গুলি খাওয়ার পরেও মেয়েটাকে মারতে এত উদ্যত। লাকির বেপরোয়া ভাব দেখে এইবারে দিগম্বর একটু ভয় পেয়ে গেলেন। আর এদিকে লাকি অকুত ভয়, তার চোখে মুখে ভয়ের বিন্দু মাত্র লেশটুকুও নেই। আশপাশের লোকজন নিজেদের মধ্যে বলাবলি করছিল যে কোনো মূল্যে এই ছেলেটা তার প্রেমিকার মৃত্যুর প্রতিশোধ নেবে। তাঁদের চোখ আশায় ঝলমল করে উঠল, আর দিগম্বরের হতাশা ততই বাড়তে লাগলো। লাকিকে আসতে দেখে দিগম্বরের মধ্যে অস্থিরতা বাড়তে থাকলো। বিরক্ত হয়ে তিনি বলেন, এই তুই এখনো বুঝতে পারছিস না? বাংলা ভাষা কি তোর কানে ঢোকে না? তিনি লাকিকে আক্রমণ করেছিলেন, এদিকে তারই আবার বুক দুরু দুরু করছে। লাকি যদি তাকে এবারে আক্রমণ করে এই ভেবে ভিতরে ভিতরে তিনি ঘাবড়ে গেলেন, খুব নার্ভাস হয়ে পড়লেন। কিন্তু সেই নার্ভাসনেস সকলের সামনে থেকে লুকানোর জন্য তিনি বললেন, খুব ভালোবাসা না? ভালোবাসা একেবারে উথলে পড়ছে, চল আমি তোকে ওর কাছেই পাঠাবো। এই বলে দিগম্বর উঠে যান আর জ্যোতির পাশে গিয়ে দাঁড়ান। বাইরে তিনি নিজেকে সর্বশক্তিমান দেখালেন ঠিকই, কিন্তু ভিতরে ভিতরে বড্ড ভয় পেলেন। আর সেই ভয় থেকেই তিনি লাকির থেকে পিছিয়ে গেলেন। এদিকে জ্যোতিও তার মামার কথার রেশ টেনেই একই সুরে বলতে লাগলো, এত ভালোবাসা যখন, তখন আর তুমি রাধিকাকে ছাড়া কি করে থাকবে লাকি? আমরা এখনই তোমাকে ওর কাছে পাঠানোর ব্যবস্থা করছি। এবারে জ্যোতি আর রিস্ক নিতে চাইল না, সে নিজের হাতেই লাকিকে শেষ করতে চাইল। তখন জ্যোতি প্রতাপের হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিয়ে লাকির দিকে তাক করে। আর লাকি জ্যোতির হাতে বন্দুক দেখে একবার হাসে। তারপর সে বলে, রাধিকা, আমি তোমায় বলতাম সারা জীবন নিরাপদে রাখবো, কিন্তু তুমি চলে যাওয়ার পর থেকে আমি এখনো পর্যন্ত প্রতিশোধ নিতে পারিনি। আমাকে ক্ষমা করো রাধিকা। এই বলে লাকি জ্যোতির দিকে এগিয়ে যেতে থাকলো। এদিকে জ্যোতি যখনই লাকিকে তাক করে গুলি চালাতে যায়, হঠাৎই কোথা থেকে একটা গুলি এসে সরাসরি তার বন্দুকের কাছে এসে লাগে। জ্যোতির কনসেন্ট্রেশন ব্রেক হয়, তার হাত থেকে বন্দুকটি ছিটকে যায় এবং তার ছোঁড়া বুলেটটা সোজা মাটিতে গিয়ে পড়ে। বিকট শব্দ হয়। দিগম্বর বুঝতে পারলেন না কি হয়েছে। একজনের দিকে তাকিয়ে তিনি বললেন, এটা কি হলো? সেখানে জড়ো হওয়া সব লোকজন তার দিকে তাকিয়ে রইলেন। দিগম্বরের সাগরেদ প্রতাপও ঘাবড়ে যায়। কোথা থেকে এই বুলেট এসে বন্দুকে লাগলো কেউ বুঝতে পারল না। দিগম্বর ভাবল লাকিকে বাঁচানোর জন্য কেউ হয়তো ভিড় থেকেই গুলি চালিয়েছে, কিন্তু সে ভালো করে দেখলো কারো হাতেই বন্দুক নেই। তাহলে এই বুলেট এলো থেকে? সবাই যখন এই ভাবনা নিয়ে মত্ত, তখন আকাশ ঘোর কালো করে এসেছে। এতটাই অন্ধকার হলো যে কেউ আর কাউকে দেখতে পেল না। আকাশে কেমন যেন একটা গুড় গুড় শব্দ হলো। ভিড়ের মধ্যে একজন লোক জিজ্ঞেস করলেন, মেঘ ডাকছে, বৃষ্টি হবে নাকি? তার প্রশ্ন শুনেই সবাই আকাশের দিকে তাকালো।
তারপর তারা যা দেখল, হতবাক হয়ে গেল। সবার মুখ থেকে একযোগে বেরিয়ে এলো, হে ভগবান! তারা দেখতে পেল আকাশে মেঘের চিহ্নটুকুও নেই, নীল ঝকমকে আকাশ। আসলে সেখানে একসঙ্গে 6টি হেলিকপ্টার উড়ছে, আর প্রত্যেকটা হেলিকপ্টার আকাশে উড়ছে একটা কালো করে পর্দা নিয়ে, যেন তারা আকাশটাকে ঢেকে ফেলেছে। এক একটা পর্দা এতটাই বড় ছিল যে 2 চোখে দেখেও অনুমান করা সম্ভব নয়। ভিড়ের মধ্যে একজন বলল, এটা কি কোনো মহড়া চলছে নাকি? আর একজন বলল, হেলিকপ্টার থেকে ওরকম বড় বড় কালো কাপড় ঝুলছে কেন? ওরা কি আকাশে কোনো সিনেমা দেখাবে নাকি? দিগম্বর তার দাড়ি চুলকাতে চুলকাতে আকাশে উড়ে যাওয়া হেলিকপ্টারগুলোর দিকে তাকালেন। আকাশে যখন হেলিকপ্টারগুলো দল বেঁধে একসাথে যাচ্ছে, তখন তাদের দেখতে খুবই মনোরম লাগছে, যেন আকাশের শোভা বাড়ালো তারা। এমন সময় দিগম্বরের মনে হলো তিনি স্করপিয়ন গ্রুপের বস, তাঁরও একটা হেলিকপ্টার থাকা উচিত। ধীরে ধীরে হেলিকপ্টারগুলো দিগম্বর আর লাকির মাথার কাছাকাছি এলো যেন। 6টা হেলিকপ্টারের মধ্যে 3টে এসে ওই পুকুর পাড়ের লাগোয়া সবুজ ঘাসে ঘেরা মাঠটিতে নামলো। হেলিকপ্টারগুলোর পাখার হাওয়াতে যেন পুরো এলাকাটা ধুলোয় ঢেকে গেল। বাতাস এতটাই জোরে বইল যেন রোগা পাতলা মানুষ হলে তার উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎই ভিড়ের মধ্যে থেকে একটি মেয়ে হেলিকপ্টারগুলো থেকে নেমে আসা লোকগুলোর উদ্দেশ্যে বলে, এসো। মেয়েটার মনে হলো এই হেলিকপ্টারের পাখায় আবার তার মাথাটা না কেটে যায়, তাই সে সেখান থেকে দৌড়ে চলে যায়। তার দেখা দেখি ভিড়ের মধ্যে থাকা কিছু লোকও মার ছুট দেয়। এদিকে স্করপিয়ন গ্রুপের বাকি লোকজন তাদের দেখে লম্বা হয়ে দাঁড়িয়ে যায়, যেভাবে তারা সাধারণত কোনো লড়াইয়ের মোকাবিলা করে থাকে। আর দিগম্বর দাঁড়ান তাদের ঠিক মাঝখানে। তিনি শহরের অন্যতম নামজাদা লোক, তার বিরাট আধিপত্য। টিমকে বরাবর যেভাবে লিড করতেন, এবারও ঠিক সেইভাবেই দিগম্বর সকলের মধ্যমণি হয়ে দাঁড়ালেন। সবাই দেখতে পেলেন কালো পর্দাগুলোর এক একটা অন্তত 150 স্কোয়ার মিটার বড়। হেলিকপ্টারগুলো দিগম্বরকে ঘিরে তার চারপাশে এসে দাঁড়িয়েছে, আর সেই কালো পর্দা দিয়ে দিগম্বর ও তার স্করপিয়ন গ্রুপের লোকজনকে ঢেকে ফেলা হয়েছে। তারপর প্রত্যেকটা হেলিকপ্টারের আলো জ্বলতে থাকে। চারপাশে যা রয়েছে তাদের যেন সিনেমার মতো মনে হলো ঘটনাটা। স্করপিয়ন গ্রুপের কেউই বুঝতে পারলো না কি হচ্ছে। তারা এর আগে এমন কিছু কখনো দেখেনি, শোনেওনি। এদিকে দিগম্বরের হৃদস্পন্দনও বাড়তে থাকে। মাত্র 1 মাস আগে এত রক্তপাতের পর তিনি শহরের আন্ডারওয়ার্ল্ডের বস হয়েছিলেন। তার মাথায় তখন গভীর চিন্তা আসতে থাকে। তিনি ভাবতে থাকেন, আবারও কি লড়াইয়ের মুখোমুখি হতে হবে? আবারও কি তাকে তার দলের ক্ষমতার প্রমাণ দিতে হবে? হেলিকপ্টারগুলো থেকে কিছু লোকজন বেরিয়ে আসতেই স্করপিয়ন গ্রুপের সদস্যরা বুঝতে পারল এরা সেনাবাহিনী নয়। আর তারা এটাও বুঝল যে এত লোকের সবাই তাদের শত্রু। তাদের যে কি কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে তা তারা খুব ভালো করেই অনুমান করতে পারল। আক্রমণটা প্রথমে করতে গেল স্করপিয়ন গ্রুপের লোকজন, কিন্তু হেলিকপ্টার থেকে নেমে আসা লোকেদের কাছে সেটা যেন কোনো লড়াইই নয়। চারিদিকে হেলিকপ্টারের আলো, কিন্তু মাঝখানটা অন্ধকার। যে জায়গায় লড়াই চলছে সেই জায়গাটা কেউই দেখতে পেল না। অন্ধকারের মধ্যে শুধু চিৎকার আর আর্তনাদ শোনা যাচ্ছে। একবার করে আওয়াজ হলো, এসো। তারপর একটা ঢিসুম, শেষে আহ করে শব্দ হলো। বেশ কিছুক্ষণ ধরে এই শব্দ জব্দ খেলা চলল। লোকজন বুঝতে পারছে যে জোর মারপিট হচ্ছে, কিন্তু কে কাকে মারছে তা তারা বুঝতে পারছে না। কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে, কেউ কেউ আবার একটা ঘুষি খেয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে। মিনিট 2 পরে দেখা গেল স্করপিয়ন গ্রুপের 50 জনেরও বেশি সদস্য মাটিতে পড়ে রয়েছে। খালি দিগম্বর আর জ্যোতি সেখানে নীরব দর্শকের মতো দাঁড়িয়ে পুরো দৃশ্য দেখছে। স্করপিয়ন গ্রুপ শহরের খুব শক্তিশালী গ্যাং ছিল ঠিকই, কিন্তু হেলিকপ্টার থেকে নেমে আসা এই লোকগুলো তাদের মুহূর্তের মধ্যে পর্যুদস্ত করেছে। তাদের অবস্থা অত্যন্ত শোচনীয়। লড়াইয়ের ময়দানে তারা 2 মিনিটের মধ্যেই নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। দিগম্বর তার টিমের সদস্যদের দেখতে থাকে, আর তার কপালে চিন্তার ভাঁজ পড়ে। তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েন। জোরে জোরে কাঁদতে চাইলেন, কিন্তু পারলেন না। স্করপিয়ন গ্রুপের মোট 60 জন সদস্যকে নিয়ে এদিন দিগম্বর এসেছিলেন। তাদের মধ্যে 10 জনকে লাকি একাই কুপকাত করে দিয়েছে, আর বাকি 50 জন এই হেলিকপ্টার থেকে নেমে আসা লোকগুলোর কাছে মার খেয়ে মাটিতে শুয়ে পড়ে। এদিকে ওরা মাত্র 16 জন এসেছে,
কিন্তু এই 50 জনকে হেলায় হারিয়ে দিল। তাদের সকলের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। তাদের পরনে রয়েছে কালো পোশাক এবং সবাই প্রায় 6 ফুটের থেকেও বেশি লম্বা আর বিপুল শক্তিশালী। তাদের মধ্যে একজন সঙ্গে সঙ্গে তার শার্ট ছিঁড়ে লাকির ক্ষত শক্ত করে বেঁধে দেয়। বাকি লোকেরা লাকিকে প্রথমে ওঠায়, তারপর তারা লাকিকে ধরে হাঁটাতে শুরু করে। ওই 16 জনের মধ্যে থেকে একজন বলে, লাকি স্যার, আমাদের ক্ষমা করবেন, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। তার কথা শুনে লাকির মুখে হাসি ফুটল। আসলে লাকির পরিবারই এই লোকগুলোকে পাঠিয়েছে তাদের পরিবারের বড় ছেলেকে বাঁচাতে। আসলে লাকির পরিবার শুধু ভারতের নয়, সারা বিশ্বের সব থেকে বড় পরিবারগুলোর মধ্যে একটি। যেমন আছে তাদের আর্থিক বল, তেমনই আছে তাদের ক্ষমতা। এই লোকগুলোকে রাখা হয়েছে স্রেফ লাকির সুরক্ষার জন্যে। এরাই আদতে লাকির প্রাণ বাঁচিয়েছে। তবে তারা এখানে আসার মাত্র 15 মিনিট আগে লাকির অবস্থা জানতে পারে। তারা লাকিকে জানায়, পরিবারকে বিষয়টি জানানোর পরই তারাই একটু দেরি করে। লাকির পরিবারের তরফে বলা হয়েছিল প্রাণ সংশয় না থাকলে ওখানে যাওয়ার দরকার নেই। সে বলে, সেই কারণেই স্যার একটু দেরি হয়ে গেল। লাকি তার উত্তরে বলে, না ঠিক আছে, তোমাদের দোষ নেই। লাকির পরিস্থিতি এখন এমনই যে তারা দেরিতে আসুক বা তাড়াতাড়ি আসুক, লাকির কিছু যায় আসতো না। খালি সে জ্যোতিকে মারতে চাইল। তার মাথায় প্রতিশোধের ভূত চেপেছে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে জ্যোতির দিকে তাকিয়ে বলল, এই মেয়েটাকে এখনই মেরে ফেলো। লাকির মুখ থেকে এই কথা শোনার পরই যেন জ্যোতির পা টলমল করতে থাকলো। তার মনে হলো আর কেউ তাকে বাঁচাতে পারবে না। এই 16 জন লোক এসে তার উপর চড়াও হলে যে তার মামাও আর বাঁচাতে পারবে না, সেটা বুঝে গেছে জ্যোতি। তার মনে হলো মামাকে কে বাঁচায় তার ঠিক নেই। প্রাণ বাঁচাতে যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে দৌড়ে চলে যেতে পারতো জ্যোতি, কিন্তু সে নড়ল না। তার ভয় হলো পালিয়ে গেলে হিতের বিপরীত হতে পারে। আর রাধিকাকে ওইভাবে কষ্ট দিয়ে মারার জন্য তার অনুশোচনা হলো। ভিতরে ভিতরে ভয়ে একেবারে সিটিয়ে গেল জ্যোতি। তারপর নিজের মনেই কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলল, আমি মরতে চাই না, আমাকে মারবে না, আমি মরবো না। দলের ক্যাপ্টেন লাকিকে জিজ্ঞেস করে, স্যার এই কি আপনাকে মেরেছে? ক্যাপ্টেন লাকির কথা শুনেই জ্যোতিকে মারতে যায়নি। সে বিষয়টা যাচাই করে নিতে চাইল, কারণ লাকির পরিবারের তরফে তাকে বলা হয়েছিল লাকি যদি রাগ করে কিছু বলে তাহলে তার সেটা করা উচিত না। তাই জ্যোতিকে মারার আগে সে লাকির কাছ থেকে বিষয়টা নিয়ে পরিষ্কার হতে চাইল। রাধিকার ডেড বডি দেখিয়ে লাকি তখন ক্যাপ্টেনকে বলল, ওই যে আমার রাধিকা ওখানে শুয়ে আছে, ওকে মেরেছে এই মেয়েটা, জলে ডুবিয়ে কষ্ট দিয়ে মেরেছে। ক্যাপ্টেন শুনে বলে, তারপর সে তার দলের একজন সদস্যকে রাধিকার ডেড বডির কাছে পাঠায়। সেই ছেলেটা রাধিকার কাছে গিয়ে তার নাকের সামনে হাত রাখে, তার পালসও চেক করে। ছেলেটা ওখান থেকে লাকির উদ্দেশ্যে চিৎকার করে বলল, স্যার ইনি এখনো বেঁচে আছেন, নিঃশ্বাস নিচ্ছেন। এই কথা শোনা মাত্রই লাকি বিস্মিত হয়ে উত্তর দেয়, কি রাধিকা বেঁচে আছে? তারপর লাকি রাধিকার দিকে ছুটে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে পারে না। এদিকে ওই দলের অন্য 2 সদস্য রাধিকাকে তুলে নিয়ে লাকির কাছে নিয়ে আসে। এবার লাকি রাধিকার নাক স্পর্শ করলো, দেখলো সে নিঃশ্বাস নিচ্ছে। লাকি খুশিতে আত্মহারা হয়ে গেল, কিন্তু পরক্ষণেই সে এটাও বুঝতে পারলো রাধিকার অবস্থা মোটেই ভালো নয়। আরেকটু দেরি হলে হয়তো সে আর বাঁচবে না। তখন লাকি ক্যাপ্টেনকে বলে, তাড়াতাড়ি ওকে আমাদের হাসপাতালে নিয়ে যাও। সবাই তার কথা শুনে তড়িঘড়ি রাধিকাকে হেলিকপ্টারে তুলল। এদিকে লাকির মুখ থেকে এই কথা শুনে সব থেকে বেশি খুশি যদি কেউ হয় তাহলে সে হলো জ্যোতি। সে জানলো রাধিকা বেঁচে আছে আর ভাবলো এই যাত্রায় সে বেঁচে গেল। ক্যাপ্টেন তারপর জ্যোতিকে দেখিয়ে লাকির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তাহলে স্যার এই মেয়েটার কি করব? লাকি জ্যোতির দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবতে লাগলো। লাকির মনে হলো রাধিকা বেঁচে আছে, তাই জ্যোতিকে আর দোষী বলা যাবে না। বেশ কিছুক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর লাকি বলল, ওকে ওর পরিবারের থেকে আলাদা করে দাও। সব টাকা পয়সা, ফোন আর যা আছে সব কেড়ে নিয়ে ওকে দূরের কোনো রাস্তায় ফেলে দিয়ে এসো। লাকির এই কথা শুনে হতভম্ব হয়ে গেল জ্যোতি। সে জানতো রাধিকা মরে গেলে হয়তো সে আর বাঁচবে না, লাকি তাকে মেরে ফেলবে। কিন্তু লাকি তার জন্য যে আদেশ দিয়েছে তাতে বিন্দুমাত্র খারাপ লাগেনি জ্যোতির, কিন্তু তার ভাড়া যে তখনও কাটেনি। এদিকে হেলিকপ্টারে সবাই রাধিকার মুখে জল ছিটিয়ে দিল, কিন্তু তার জ্ঞান ফিরল না। তার শ্বাসকষ্ট হলো। হাসপাতালে গিয়ে কি রাধিকা বেঁচে যাবে?
নাকি তার খেসারত দিতে হবে জ্যোতিকে? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন